সব কাজকর্ম শেষ হওয়ার পরে আর ঘরটা যদি এত সুন্দর ক্লিন থাকে তাহলে মনটা না কতটাই ভালো লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটিতে প্রথমে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আমি দেখছি তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখো কিন্তু হয়তো বা লাইক দিতে ভুলে যাও, তাই প্রথমেই তোমাদের মনে করিয়ে দিলাম। তো আজকে কিন্তু সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি, এরপরে যা আর কি থালা বাসন ধুয়ে নিয়েছি, এখন ডাইরেক্ট রান্নাঘরে চলে আসি। তো দুপুরে রান্না করবো আজকে খিচুড়ি। তো খিচুড়ির জন্য আমি 3-4 আইটেমের ডাল একসাথে একটুখানি হালকা আঁচে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি নিলাম আজকে হচ্ছে নাজিরশাল চাল। এই চালটা অবশ্য পোলার চালের মতোই, এই কারণে আজকে আমি পোলার চাল দিলাম না। তো খিচুড়ির জন্য কিন্তু আমি তেল দিয়ে সাথে গরম মশলা দিয়েছি। ঘরে থাকা টুকটাক যে গরম মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি, যেমন দারুচিনি, এলাচি, লং, তারপর হচ্ছে তেজপাতাও দিব। তেজপাতা এখনও দেওয়া হয়নি। আর এখানে চাল ধুয়ে কিন্তু দেখো আমি ঝরিয়ে রেখেছি, ডালগুলো ধুয়ে সুন্দর করে আর কি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পানিটা ঝরা দিয়ে রাখলে কি হয়, খুব সুন্দর মতন কিন্তু চাল ভাজা হয়ে যায়। এই প্রসেসে কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যদি ভুনা করে রান্না করা যায় আর কি খেতে খুব ঝরঝরে হয়। আরও একটা কথা হচ্ছে, আমার নতুন রাঁধুনি আপুদের উদ্দেশ্যে বলছি, এখানে চাল যতটা ভালো করে ভাজা হবে ততই কিন্তু পোলাও বলো, বিরিয়ানি বলো, খিচুড়ি বলো একদম ঝরঝরে হবে। সেই সাথে পানির একটা ব্যালেন্সও ঠিক রাখতে হবে, তবে কিন্তু একটা পারফেক্ট জিনিস তৈরি করা হয়। তো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন খিচুড়িটা রান্না হয়ে গেছে, আর আমি যেমন চেয়েছি তেমনই হয়েছে। একদম ঝরঝরো না, আবার ল্যাটকো না, মানে মিডিয়াম একটা ব্যালেন্স। এই খিচুড়িগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর মাংসটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো প্রথমে আমি চেয়েছিলাম যে শুধু গরুর মাংস রান্না করব, পরে চিন্তা করলাম যে প্রতিদিনই আসলে মাংস টাংস খাওয়া হয়, আর আজকে যদি একটু ভুনা খিচুড়ি করি, রান্নার আইটেম একই কিন্তু স্বাদটা একটু চেঞ্জ হবে। তো এই যে দেখো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট। আর আমার কিন্তু আজকে ঘর গুছানো হয়নি, নাস্তা খাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম আমার ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, সেগুলো গুছিয়ে থালা বাসন ধুয়েছি। এরপরে এই যে খালা কিন্তু এসে ঘর মুছে দিয়ে গেছে, এখন বাকি কাজ তো আমার করতে হবে। তুমি বিছানার চাদরটা আজকে উঠালাম, কারণ দেখা যায় ময়লা না হলেও না 4-5 দিন চলে গেলে আর মানে সেই চাদরটা আর ঘুমাতে ইচ্ছে করে না। ওয়াশিং মেশিনে কিন্তু অনেকগুলো চাদর আজকে ধুতে দিয়েছি। আসলে দেখা যায় কি হয়, 2টা খাট থেকে চাদরগুলো উঠিয়ে ওয়াশিং মেশিনের উপরে রেখে দিয়ে আসি। ওই যে আর কি ভাবি যে আরেকটু বেশি হোক দিব বা পরে দিব, এই করতে করতে ওয়াশিং মেশিনের উপরে যেয়ে দেখি 5-6টা চাদর জমে গেছে। যাই হোক, ওগুলো আর কি এখন একদম ক্লিন করতে দিয়ে আসলাম। আর এই ফাঁকে আমি চাদরটা গুছিয়ে নিচ্ছি। ঘরের আজকে টুকিটাকি কাজকর্ম আছে, এই কারণে আমি ভাবলাম যে রান্না বাড়া শেষ করে এরপরে ঘর গুছাতে যাব। আর আজকে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ গরুর মাংসটা কিন্তু আমি গতকাল রাতে একদম হাতে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কারণেই আজকে আর রান্নার কোনো ঝামেলা হলো না। জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে চট করে বসিয়ে দিয়েছি আর পট করে হয়ে গেছে। কি সুন্দর কথা বলো তো। আর এদিক দিয়ে আমার ছোটো কন্যা ঘুরঘুর করছে, কারণ খিচুড়ি তো রান্না হয়ে গেছে, তার ক্ষুধা পেয়ে গেছে। তো আমি বললাম যে তুমি আগে গোসল করে আসো, আর এই ফাঁকে আমি ঘরের কাজটা গুছিয়ে নিই, তারপর তোমাকে খেতে দেবো। আর এদিক দিয়ে তো নাফের জ্বর আসছে, ও আর কি সারাদিন শুয়ে বসেই থাকে, কিছুই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তাসনিমের শরীরটাও বেশি একটা ভালো না, আসলে 2 মেয়ে অসুস্থ বলতে গেলে। তাসনিমের হচ্ছে ঠান্ডার চোটে তার দাঁত ব্যথা, গলা ব্যথা শুরু হয়ে গেছে, কান ব্যথা শুরু হয়ে গেছে। আর নাফের তো আর কি হঠাৎ করে জ্বর চলে আসছে, কি আর বলবো। আসলে বাচ্চা কাচ্চা যদি ঘরে অসুস্থ থাকে, শুধু বাচ্চা কাচ্চা না, ঘরে কি যে কেউ অসুস্থ থাকুক, অসুস্থ থাকলে কিন্তু আসলে ভালো লাগে না। এই কারণে ভাবলাম তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নিই, এরপরে দেখা যায় ওদের সামনে বসে থাকা যাবে। সকালের দিকে সচরাচর এখন দেখা যায় আমি ঘরের জানালাগুলো খুলে দেই না, কারণ ধুলোবালি এসে ভরে যায়। আর অনলাইন থেকে আমি এই পর্দাগুলো কিনেছি, তো পর্দাগুলো এত হালকা, তার মধ্যে আবার সাদা নেট দেওয়া, দেখা যায় এমনিতেই একটু বাতাস আসলে আমার কেন যেন মনে হয় এগুলো ময়লা হয়ে যাবে। এই কারণে কিন্তু জানালাগুলো সচরাচর খুলে না। তবে আজকে একটু আর কি দিনের বেলায় মেলে দিয়েছি, সুন্দর দেখলাম যে বাতাস আসতেছে, খুব ঠান্ডা আর কি ভালো লাগছে। আর চিন্তা করেছি আজকে এই ডিভানটাও ক্লিন করে নিব, কারণ কেনার পরে একবার শুধু ক্লিন করেছিলাম, অনেকটাই ধুলাবালি জমেছে। দরজা জানালা সবই বন্ধ থাকে, তারপরেও যে এত ধুলাবালি কোথা থেকে আসে জানি না। আমার মনে হয় মানুষ যত উপরেই থাকুক না কেন আর যত বন্ধ করে রাখুক না কেন, বাতাসের সাথে কিন্তু ধুলাবালিও চলে আসে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না কে কে এতক্ষণ আমার সাথে আছো বা ভিডিওটি দেখছো।
তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়ে গেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ডিভানটা খুব সুন্দর মতন ক্লিন করে নিলাম। আর এই যে আমার আর্টিফিশিয়াল গাছটা, এই গাছের পাতার উপরেও দেখলাম অনেক ধুলোবালি জমেছে, সেগুলো খুব সুন্দর মতন পরিষ্কার করে নিলাম। আর ডিভানের উপরে চিন্তা করেছি একটা কাপড় পরিয়ে রাখবো এক্সট্রা করে, এতে করে কিন্তু আর কি উপরের কাভারটা খুব সুন্দর থাকবে। এমনিতেই কিন্তু কাভারটা একটু গাঢ় কালার দেখে কিনেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই কাভারটা কিন্তু আমি আমার হাজব্যান্ড পছন্দ করে কিনেছি। প্রতিটা জিনিসই অর্ডার করে বানিয়েছি। ডিভানের সাথে বালিশগুলো, সেগুলো কিন্তু অনেক পোক্ত, অনেক মোটা আর কি ফোম দিয়ে বানিয়েছি। তারপরে এই যে আমার ডিভানের যে ফোমটা, এটা বানাতে গিয়ে কিন্তু মহাবিপদে পড়ে গিয়েছিলাম, কারণ এটার সাইজের হচ্ছিল না। কারণ নর্মাল ডিভানের চাইতে এটার গদিটা একটু বড় ছিল, তো ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিলাম। পরে আমরা যেখান থেকে সোফা বানিয়েছিলাম গদি টদি সহ, ওরাই আর কি আমাদের কাস্টমাইজ করে দিয়েছে। আর এই যে আর কি ডিভানের যে বালিশগুলো, এগুলো কিন্তু অনেকটা মোটা নর্মাল বালিশের চাইতে। আর এটার ভিতরে কিন্তু আমরা এক্সট্রা একটা কাভার দিয়েছি, মানে এটা তো ওয়াশ করা যাবে, খুলে ভিতরের কাপড়টা কিন্তু ওয়াশ করা যাবে। তারপরেও আমার কাছে কেন যেন মনে হয় ময়লা হয়ে গেলে পুরান হয়ে যাবে, ভালো লাগবে না, তাই আর কি দেখতে ভালো না লাগলেও আমি আর কি একটু এই যে কাপড় পরিয়ে রাখলাম। যখন আবার প্রয়োজন হবে, দেখা যায় গেস্ট আসলে, তখন আবার আমি কাপড়টা উঠে ফেলবো। আর এখানে কিন্তু কোনো কুশন ছিল না বা বালিশ ছিল না, কিন্তু আমি দেখি যে বসতে গেলে পিঠের দিকে ব্যথা লাগে, এ কারণে সোফার যে বালিশগুলো ছিল সেই বালিশগুলোই এখানে রেখে দিলাম। এখন কিন্তু বসতে খুব আরাম হয়। তো মূলত আমি এই ডিভানটা বানিয়েছি যে এটার উপরে বসে আমি টিভি দেখবো, আমি কাটাকুটি করব, নাস্তা খাবো, এই কারণে। কারণ ঘরে কোনো জায়গা নেই, আমার ঘরে আলহামদুলিল্লাহ প্রচুর কাঠের জিনিস। তো আমার বর বলছে এবার কোথায় রাখি রাখবা, জায়গা করো, না হলে আমার মাথায় রেখো। আর আমিও বলে দিয়েছি ঠিক আছে, এরপর যখন প্রয়োজন হবে জায়গা না হলে তোমার মাথায় রাখবো। যাই হোক, আমার বর আমার সাথে একটু দুষ্টুমি করেছে, আমিও তার সাথে দুষ্টুমি করেছি। আর এই যে সেন্টার টেবিলটা, এটা দেখছো না, এটা কিন্তু প্রথমে আমার আর কি যে মিস্ত্রি ও এই সাইজ বানিয়ে দেয় নাই, আমি যেটার মধ্যে ফুলের আর কি টপটা রেখেছি সেটা আর কি বানিয়ে দিয়েছিল। তো অতটুকু কি কখনো সেন্টার টেবিল হয়? তারপর আমি বলে আবার এই বড় সেন্টার টেবিলটা বানিয়ে নিয়েছি। আর আমি যে ডিভানের আর কি কাপড় কিনে দিয়েছিলাম, সেখান থেকে একটুখানি কাপড় বেঁচেছে। আমি বলে দিয়েছিলাম যে যতটুকু কাপড় বেশি হবে আমাকে দিয়ে দেবেন। এই কাপড়গুলো কিন্তু 1500 টাকা করে গজ নিয়েছি। তো এত দামে কাপড় কি নষ্ট করা যায়? এছাড়াও যখন আমি আর কি এই গদির কাভারটা বানাতে দেই, তখনই আমি প্ল্যান করে রেখেছিলাম যে একটু কাপড় বেশি হলে আমি নিয়ে আসবো, সেটা আমি সেন্টার টেবিলের জন্য একটা কাভার বানাবো। তো যেই ভাবনা সেই কাজ, আমার বরকে বারবার করে বলে দিয়েছিলাম তুমি কিন্তু কোনো কাপড় ফেলে আসবে না, সব কাপড় নিয়ে আসবা, প্রয়োজনে আরও এক গজ কাপড় কিনে নিয়ে আসবা। কিন্তু আসলে অত কাপড় লাগবে না, আর ওয়েস্ট করে কী লাভ। লাস্টে জোড়া দিয়েই কিন্তু আমার সেন্টার টেবিলের একদম মাপে মাপে হয়ে গেছে। তবে এই যে সাইড থেকে যে ক্রিম কালার কুচিটা দেখছো, এই কুচির জন্য আমি আবার এক্সট্রা এক গজ কাপড় কিনে দিয়েছিলাম। তো এই কুচি দিয়ে পরে আমি আর কি এই টেবিল ক্লথটা শেষ করেছি। আর এই যে শোপিসগুলো, এগুলোর মধ্যে ধুলাবালি পড়েছে। এই এতটুকুন একটা শোপিস প্রায় 1300 টাকা, 1285 টাকা সম্ভবত। তো জিনিসপত্রের আসলে খুবই দাম। চেষ্টা করেছি যতটুকু পারি নিজের মন মতো সাজানোর জন্য। আর এটা কিন্তু শুধু একটা রিক্সার মতোই ছিল, তবে ভিতর যে আমি একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি। এই আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো কিন্তু আমি RFL এর শোরুম থেকে কিনেছি, আর এই রিক্সাটাও কিন্তু RFL এর শোরুম থেকে কিনেছি। তো দেখলাম খুব সুন্দর সেট হয়ে গেছে। অবশ্য আমি যে জিনিসটাই করি না কেন, মাথায় একটা প্ল্যানিং চলে কোনটার সাথে কোনটা দিলে ভালো লাগবে, কোনটা হলে আর কি ভালো হয়, সেই অনুযায়ী জিনিসগুলো কেনাকাটা করি। আর এই যে দেখো পাপোশটা, এই পাপোশটা কিন্তু মূলত আমি কিনেছিলাম রান্নাঘরের জন্য, যে রান্নাঘরে আমি আর কি বিছিয়ে দিব। চেয়েছিলাম আমি একটা সেট কেনার জন্য, ছোট একটা বড় একটা পাপোশে হয়, সেই সাইজগুলো অবশ্য পাইনি। পরে আমি এই পাপোশটাই কিনেছিলাম। এই পাপোশটার দামও কিন্তু 1650 টাকা নিয়েছে। তো রান্নাঘরে কীভাবে আর বিছাবো, অল্প একটুখানি জায়গা, আবার দেখা যায় বুয়ারা কাজ করে, তো পানি কাজে ফেলে নষ্ট হয়ে যায়, এই কারণে আর রান্নাঘরে দিলাম না। ইনশাল্লাহ দেখা যাক যদি নিজের ফ্ল্যাটে কখনো উঠি, মন মতো সাজাতে পারি, তখন আরেকটা সেট কিনে ব্যবহার করব। তো খাটের সামনে কিন্তু আমি পাপোশটা দিয়ে দিলাম। আর এই যে এখন জানালাটা দেখো মেলে দিয়েছি, খুব সুন্দর হালকা বাতাস আসতেছে। আর আমার কিন্তু ঘর গুছানো কমপ্লিট, জাস্ট আমি তোমাদের একটু দূর থেকে দেখাবো আমার ঘরের লুকটা এখন কেমন লাগছে।
যে কোনো ঘরে, এবার কুঁড়ে ঘর হোক বা রাজপ্রাসাদ হোক, একটু যদি আর কি ছিমছাম করে গুছিয়ে নেওয়া যায়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার কাছে তো আমার ঘর খুবই ভালো লাগে, একটা আর কি আমার শান্তির জায়গা। আমি যেখানে যাই না কেন তাড়াতাড়ি বাসায় চলে আসি, মনে হয় যেন বাসায় আমার শান্তি। যাই হোক, এরপরে যে দুপুরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছে আর আমিও কিন্তু খেয়েছি। তারপরে যে এখন আবার আরেকবার খেলাম। তো এখানে ছিল আচার, এই আমের মিষ্টি আচারটা আমার বড় বোন বানিয়েছে। আমার ভাগ্নি কিন্তু রিসেন্টলি আসবে, ভাগ্নি জামাই, তো ওদের জন্য এই আচারটা বানানো হয়েছে। তো আপার থেকে আমি নিয়ে আসছি, বললাম যে খিচুড়ি খাবো, আমার জন্য একটু আচার দিয়ে দে। তারপর আচার এনে আবার আমি খিচুড়ি খাচ্ছি। ভীষণ মজা হয়েছিল খিচুড়িটা খেতে, তার মধ্যে আবার আচার দিয়ে খাচ্ছি, আরও ভালো লাগছে। নাফি আসলে খেতে চায়নি, ওকে একটু জোর করে খাইয়ে দিয়েছি। কিছুই খেতে যাচ্ছে না, বারবার বলছে কি খাবা, ও বলছে যে না কিছুই খাবো না। আসলে শরীর অসুস্থ থাকলে কারোই কিছু খেতে ভালো লাগে না। তো চিন্তা করছি খেয়ে একটু মাথায় পানি দিয়ে দিব। ওর আসলে পিরিয়ড হয়েছে, আমার মনে হয় ওই পিরিয়ডের ব্যথা থেকেই জ্বর চলে আসছে। তো ওষুধ দিয়েছি, দেখি ইনশাল্লাহ হয়তো আশা করছি জ্বরটা কমে যাবে। তো এই যে মাথার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আসলে আমি দেখেছি যদি মাথা ব্যথা করে বা জ্বর ভাব থাকে, মাথায় পানি দিলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। তো এখন এই যে মাগরিবের পরে মেয়ে তো কিছুই খেতে চায় না, বারবার জিজ্ঞেস করার পরে বললাম, আমি জিজ্ঞেস করেছি যে স্যুপ আনাবো কিনা, খাবে কিনা। ও বললো যে ঠিক আছে আনো। তো এই যে ওর জন্য স্যুপ আনিয়েছি, আর হচ্ছে এখানে লুচি আনিয়েছি, সাথে দিয়েছে বোম্বাই মরিচের টক। বোম্বাই মরিচের টকটা টক ঝাল একসাথে দিয়েছি। আর এই স্যুপটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তোমাদের একটা ছোট্ট করে গল্প বলি, আমি কিন্তু প্রায় বিয়ের 10 থেকে 15 বছর পরে এই স্যুপ খাওয়া শিখেছি। আগে কিন্তু আমার কাছে কিচ্ছু খেতে ভালো লাগতো না, বাইরের কোনো স্যুপ ভালো লাগতো না, শুধু প্রিন্সের একটা থাই স্যুপ পাওয়া যায়, সেই স্যুপটা আর কি খেতাম, অনেক মজা লাগতো। তো একদিন কি হচ্ছে, আমার ছোট ভাই ও আর কি আমাকে এই স্যুপটা এনে দিয়েছিল। কিন্তু খাওয়ার পরে আমার কাছে এত ভালো লাগছে আমি কি বলবো। তো মাঝে মাঝেই আমি এই স্যুপটা এনে একা খেতাম। তখন নাফি ছোট ছিল, তো নাফি আর কি ও পছন্দ করতো ছোটোবেলায়। তো ও যেন না দেখে, এ কারণে আমি কী করতাম, ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে তারপর স্যুপটা খেয়ে টুক করে জানলা দিয়ে বক্সটা ফেলে দিতাম। সেই থেকে যে স্যুপ খাওয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখনও খাচ্ছি, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো খেয়ে যাব। তো এই যে সবাইকে বেড়ে দিয়েছি, নাফিকে, তাসনিমকে, আমার বরকে, এখন এই যে আমি খাচ্ছি। পরিবারের সবাই মিলে একসাথে খেলে যে কোনো জিনিসই খুব ভালো লাগে খেতে। দেখবা যদি আমরা শুধু আর কি ভর্তা দিয়ে ভাতও খাই, তারপর যদি সবাই একসাথে খাই, সেটা কিন্তু ভালো লাগে। এরপরে রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করিনি, খিচুড়ি যা ছিল ফ্রিজে রেখে দিয়েছি। তো সবাই এখন ঘুমাতে চলে আসছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।